দীপ্ত আলাপে অর্থনীতির ৩৫তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা এবং এর সাথে ফার্মের রেভিনিউ বা আয়ের কী সম্পর্ক সেটা দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। গত পর্বে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সংজ্ঞায়িত করেছি। কিভাবে সংজ্ঞায়িত করেছিলাম আমরা বলেছিলাম আমাদের ডিমান্ড ফাংশন যদি কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স অথবা কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ প্রাইস হয়, সেই ক্ষেত্রে দ্রব্যের নিজস্ব দাম পি 1% বাড়লে চাহিদা কিভাবে সাড়া দেবে সেটা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখে। সূত্রের মাধ্যমে আমরা বলেছিলাম পিইডি অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আমরা এখানে একটা রেশিও দেখছি। এই রেশিও দেখার অর্থ হচ্ছে নিউমারেটর অর্থাৎ লব যদি ডিনোমিনেটর বা হরের চেয়ে বড় হয়, তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অবশ্যই একের চেয়ে বড় হবে। নিউমারেটর যদি ডিনোমিনেটরের চেয়ে ছোট হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অবশ্যই লেস দেন 1 হবে। নিউমারেটর আর ডিনোমিনেটর এই দুটো যদি এক হয়, তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড 1 হবে। গত পর্বে আমরা যে উদাহরণটা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছি পিইডি ইজ ইকুয়াল টু -3। মাইনাস সাইনটা এসেছে যেহেতু ল অফ ডিমান্ডের কারণে প্রাইস যদি বাড়ে আমরা ধরে নেই যে কোয়ান্টিটি কমে যাবে। সুতরাং মাইনাস সাইন যেটা আমরা দেখছি সেটা আসলে দিক নির্দেশনা বা ডিরেকশন দেখায়। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের আলোচনায় আমরা মাইনাস সাইনটা দিতেও পারি, নাও দিতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মানটা কত, এটা কি 1-এর চেয়ে ছোট, এটা কি 1-এর সমান নাকি 1-এর চেয়ে বেশি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি 1-এর চেয়ে বড় হয়, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, সেক্ষেত্রে আমরা বলছি ইলাস্টিসিটিটা হবে ইলাস্টিক। ইলাস্টিক আমরা কিভাবে বলেছি, এই দ্রব্যটা প্রাইসের সাথে রেসপন্ড করছে তার ডিমান্ডটা, এই দ্রব্যটা প্রাইসের সাথে সেন্সিটিভ তার ডিমান্ডটা। একইভাবে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড যদি আমাদের লেস দেন 1 হয়, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, সেই ক্ষেত্রে দ্রব্যের চাহিদা প্রাইসের সাথে রেসপন্ড করছে না, প্রাইসের সাথে ইনসেন্সিটিভ। এই জিনিসগুলো আমরা বলেছি। আজকে আমরা ইলাস্টিক ডিমান্ড আর ইনইলাস্টিক ডিমান্ড এই দুটো গ্রাফ দেখব এবং এর সাথে ফার্মের রেভিনিউর কী সম্পর্ক সেটা দেখব। তাহলে আমরা প্রথম চিত্রে যাই। প্রথম চিত্রে আমরা আমাদের একটা চিরপরিচিত ডিমান্ড কার্ভ দেখছি। প্রাইস অ্যাক্সিসে প্রাইস আছে, কোয়ান্টিটি অ্যাক্সিসে কোয়ান্টিটি আছে এবং একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ দেখছি। আমরা এই ডিমান্ড কার্ভে প্রাইস ডিক্রিজের ক্ষেত্রে ইলাস্টিসিটি কীভাবে দেখা যায় সেটা দেখছি। অর্থাৎ আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছি। প্রাইস অ্যাক্সিসে আমরা দেখছি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা কমে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে এক্স অ্যাক্সিসে আমরা দেখব কি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। কিন্তু গ্রাফটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখব পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস যেটা আমরা দেখছি সারাটা এক্স অ্যাক্সিসে অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড তার থেকে বেশি। অর্থাৎ এ থেকে বিতে যে আমরা যাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে আমরা যে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস দেখছি তার চেয়ে বড় হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এক্স অ্যাক্সিসে। এখন আমরা ওই একই ডিমান্ড কার্ভটা দেখি, কিন্তু দেখব কি প্রাইস ইনক্রিজের ক্ষেত্রে দেখব আমরা ডিমান্ড কার্ভটা ঠিকই আছে। প্রাইস ইনক্রিজ যেহেতু আমরা দেখছি, আমরা পয়েন্ট বি থেকে পয়েন্ট এতে যাচ্ছি। কি হচ্ছে এখানে, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসটা বেড়ে যাচ্ছে এবং তার রেসপন্স কি হচ্ছে এক্স অ্যাক্সিসে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাচ্ছে। আমাদের গ্রাফটা একই গ্রাফ, কিন্তু এখানে সিদ্ধান্তটা ঠিক বিপরীত। পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের থেকে কোয়ান্টিটি ডিমান্ডেডের যে পার্সেন্টেজ চেঞ্জ আছে তার চেয়ে বেশি হচ্ছে। কেন? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড যদি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের থেকে বড় হয়, তাহলে আমাদের রেশিওটা আবার দেখি আমরা, পিইডি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। দুই ক্ষেত্রেই আমরা যে দুইটা চিত্র দেখেছি সেখানে আমরা দেখেছি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তার মানে এই ক্ষেত্রে
প্রাইস বাড়ুক প্রাইস কমুক, রেসপন্সটা হচ্ছে প্রাইস চেঞ্জের যে পার্সেন্টেজ তার থেকে বেশি। এতক্ষণ তো আমরা একটা ইলাস্টিক ডিমান্ড দেখেছি, এখন ইনইলাস্টিক ডিমান্ড দেখব। একই জিনিস দেখব আমরা একবার দেখব প্রাইস কমে যাচ্ছে, আরেকবার দেখব প্রাইস বেড়ে যাচ্ছে। এখনকার চিত্রটা দেখি তাহলে। এই চিত্রটা যদি আমরা আগের চিত্রের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে এটা একটু বেশি স্টিপ। আগের চিত্রে ডিমান্ড কার্ভটা একটু ফ্ল্যাট ছিল, তাহলে এই স্টিপনেসের কারণে কি হচ্ছে, আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছি। পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস আমরা ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে যা দেখছি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে একই ছিল, কিন্তু রেসপন্স কিন্তু সেন্সিটিভিটিটা এখন ঠিক উল্টা। সেটা আমরা কোথায় দেখব, সেটা আমরা দেখব এক্স অ্যাক্সিসে। সেখানে আমরা কি দেখছি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের থেকে কম। তার মানে এই যে আমরা এ থেকে বিতে যাচ্ছি, আমাদের কোয়ান্টিটি ডিমান্ডের যে পার্সেন্টেজ চেঞ্জ সেটা পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের চেয়ে কম। আবার আমরা আমাদের সূত্রে ফেরত যাই, পিইডি হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এখন আমাদের গ্রাফে আবার ফেরত আসি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের চেয়ে কম, তাহলে পিইডির মান হচ্ছে লেস দেন 1। এর ইন্টারপ্রিটেশনটা কি, এর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে দ্রব্যের চাহিদাটা প্রাইসের সাথে রেসপন্ড কম করছে অথবা করছে না। দ্রব্যের চাহিদা প্রাইসের সাথে সেন্সিটিভ নয়, তার মানে ইনসেন্সিটিভ। এখনকার চিত্রটা আমরা দেখি, ওই আগের ইনইলাস্টিক ডিমান্ড কার্ভটাই কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু আমরা এখন প্রাইস ইনক্রিজের ক্ষেত্রে দেখছি। তার মানে আমরা পয়েন্ট বি থেকে পয়েন্ট এতে যাচ্ছি, একই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসটা আগের মতোই একই, কিন্তু আমরা কি দেখছি, কোয়ান্টিটি ডিমান্ডের যে পার্সেন্টেজ চেঞ্জটা, কোয়ান্টিটি ডিমান্ডের যে রেসপন্স, কোয়ান্টিটি ডিমান্ডের যে প্রাইস সেন্সিটিভিটি সেটা পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের থেকে কম, কিন্তু উল্টা দিকে যাচ্ছে এখন। যে কারণ প্রাইসটা আমাদের বেড়ে যাচ্ছে। এতক্ষণ আমরা প্রাইস ইলাস্টিসিটির যে আলোচনাটা করেছি সেখানে জাস্ট কিছু টেকনিক্যাল জিনিস দেখেছি, কিন্তু আমাদের তো উদ্দেশ্য হচ্ছে এই যে থিওরিটা আমরা দেখলাম এটাকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি। পাঠ্যপুস্তকে প্রাইস ইলাস্টিসিটির যে প্রথম অ্যাপ্লিকেশনটা আমরা দেখি, সেখানে আমরা দেখি ফার্মের রেভিনিউর সাথে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা সম্পর্ক দেখি। এখন শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সাথে ফার্মের কী সম্পর্ক। আজকে আমরা একটা ট্রুইজম দেব এবং এই ট্রুইজমটা আমরা পরবর্তীকালে বহুবার প্রয়োগ করব। আমরা যদি মার্কেট সেলারের দৃষ্টিকোণ থেকে দেখি, অর্থাৎ বিক্রেতার দৃষ্টিকোণ থেকে দেখি, অর্থাৎ উদ্যোক্তাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে উদ্যোক্তাদের ভাগ্য নির্ধারণ করবে কারা, মার্কেটের উল্টা সাইড। এই উল্টা সাইডটা কারা, এই উল্টা সাইডটা হচ্ছে বায়াররা। সুতরাং বায়াররা যদি বেশি কেনে, তাদের ডিমান্ড যদি রেসপন্সিভ হয়, ফার্মের আয় বাড়বে। প্রাইস চেঞ্জের পরে বায়াররা যদি কম কেনে, তাদের ডিমান্ড যদি লেস রেসপন্ড করে অথবা নাই করে, তাহলে আয় কম হবে। এরপরে আমরা প্রাইস ইনক্রিজ প্রাইস ডিক্রিজ দেখব, উল্টাটাও হতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্ত হচ্ছে এখানে যে বায়ারদের রেসপন্স প্রাইস চেঞ্জের পরে নির্ধারণ করবে কতটুক সেলস হবে। সেলস যদি বেড়ে যায় ফার্মরা খুশি, সেলস যদি কমে যায় ফার্মরা তখন খুশি থাকবে না। এইটা আমরা এখন দেখার চেষ্টা করি। রেভিনিউকে আমরা সহজ অর্থে আর ইজ ইকুয়াল টু পি টাইমস কিউ বলতে পারি। পিটা কি, পিটা হচ্ছে পার ইউনিট প্রাইস, অর্থাৎ প্রতি এককে এক্স যে দ্রব্যটা আছে বা যে কোনো দ্রব্য তার দাম কত। কিউটা কি, কিউটা হচ্ছে বায়াররা ক্রেতারা কতটুকু কেনাকাটা করছে। ক্রেতাদের কেনাকাটা হচ্ছে তাদের দিক থেকে এক্সপেন্ডিচার খরচ, ক্রেতাদের কেনাকাটা হচ্ছে বিক্রেতাদের দিক থেকে তাদের রেভিনিউ বা আয়। তাহলে এই যে পি এবং কিউ যে দুটো ভেরিয়েবল আমরা দেখছি, প্রাইস চেঞ্জের পরে ধরা যাক পিটা বেড়ে গেল 5%, কিউ কমে গেল 7%, সাম টোটাল ইফেক্ট কী হবে, দ্বিতীয় পি কিউটা কি ছোট হবে না? ছোট হলে কী হবে, সেলস কমে যাবে। ছোট হলে কী হবে, এক্সপেন্ডিচার কমে যাবে বায়ারদের। ছোট হলে কী হবে,
ফার্মের আয় কমে যাবে। এটাই আমরা এখন ভালোভাবে দেখি। আমাদের প্রথম যে কেস স্টাডিটা আমরা দেখছি সেখানে আমরা দেখছি কি রেভিনিউ দেখছি একটা ফার্মের ডিমান্ডটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। আমরা প্রথমে প্রাইস ডিক্রিজের ক্ষেত্রে দেখব, তারপর প্রাইস ইনক্রিজের ক্ষেত্রে দেখব। আমরা তাহলে প্রাইস ডিক্রিজের ক্ষেত্রে আগে দেখি। আমরা রেভিনিউ বলেছি R = P × Q। এখন আমরা এতক্ষণ তো 1% দিয়ে বলেছি, আমরা এখন এটা 5% করি। যদি দ্রব্যের নিজস্ব দাম 5% কমে যায়, কোয়ান্টিটি ল অফ ডিমান্ড কি বলে? কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। দ্রব্যটা কি ইলাস্টিক, দ্রব্যটা প্রাইসের সাথে রেসপন্ড করছে, দ্রব্যটা প্রাইসের সাথে সেন্সিটিভ। তাহলে দ্রব্যের নিজস্ব দাম যদি 5% কমে যায়, কোয়ান্টিটি ডিমান্ডেড 5%-এর চেয়ে বেশি বেড়ে যাবে। বেড়ে যাওয়ার অর্থটা কি? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি উইল বি গ্রেটার দ্যান পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তার মানে কি P × Q প্রাইস চেঞ্জের ফলে, অর্থাৎ এখানে প্রাইস কমে যাচ্ছে, ডিমান্ড হচ্ছে ইলাস্টিক, PQটা বেড়ে যাবে। তাহলে কি হবে? ফার্মের রেভিনিউ বেড়ে যাবে। একইভাবে ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে তো প্রাইস বাড়তেও পারে, তাই না? সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কী হবে? R = P × Q। প্রাইস বেড়েছে 5%, ডিমান্ড হচ্ছে ইলাস্টিক, তাহলে কোয়ান্টিটি কমে যাবে 5%-এর চেয়ে বেশি। প্রাইস বেড়ে গেলে বিক্রেতারা খুশি, কিন্তু প্রাইস যে পার্সেন্টেজে বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি ডিমান্ডেড অর্থাৎ সেলস, ক্রেতাদের কেনাকাটা যদি 5%-এর চেয়ে বেশি হারে কমে, তাহলে PQটা কি হবে? PQটা তখন কমে যাবে। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস যদি বেড়ে যায়, ফার্মের আয় কমে যাবে। ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস যদি কমে যায়, ফার্মের আয় বেড়ে যাবে। আমরা একটা উদাহরণ দিই। যে কোনো দোকানে যদি আমরা যাই, যেসব ধরা যাক ভালো একটা ড্রেস কিনতে চাই, আমরা একটা শার্ট কিনতে চাই, এটা খুব ভালো একটা কোম্পানির শার্ট। এখন এই কোম্পানির শার্টটা সবাই খুব পছন্দ করে এবং তাদের ডিমান্ডটা অনেকটা প্রাইসের সাথে রিলেটেড। তাহলে দেখা যাক তো প্রাইস যদি কমে যায়, তাহলে কি হবে? লোকজন ঝেঁপে পড়বে যে আমরা কিনে ফেলি, এটা ভালো কোম্পানির শার্ট, ভালো কোম্পানির কামিজ। তাহলে উল্টাটা হবে, যদি প্রাইস বেড়ে যায়, মানুষ তখন কম কেনাকাটা শুরু করবে। সেই কারণে ইলাস্টিক ডিমান্ড যেসব দ্রব্যের আছে, সেসব দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিছু শব্দ শুনি না, অভাবনীয় মূল্য হ্রাস। এইটা শুধুমাত্র ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রেই হয়। অভাবনীয় মূল্য হ্রাস দেখার সাথে সাথে ক্রেতা হয়তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বোঝে না, কিন্তু ক্রেতা ওই প্রাইস ডিক্রিজে সাড়া দেবে অনেক বেশি, যত না সে সাড়া দিবে প্রাইস ইনক্রিজে। এখন আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি ইনইলাস্টিক হয়, সেখানে রেভিনিউ কিভাবে প্রভাবিত হবে সেটা দেখব। প্রাইস ইলাস্টিক যখন ইলাস্টিক ছিল, তখন আমরা দেখেছি প্রাইস কমে গেলে ফার্মের রেভিনিউ বাড়ে। তাহলে প্রাইস যদি ইনইলাস্টিক হয়, ঠিক উল্টাটা ঘটবে। অর্থাৎ ইনইলাস্টিক দ্রব্যের ক্ষেত্রে প্রাইস যদি বেড়ে যায়, তবেই ফার্মের রেভিনিউ বাড়বে, প্রাইস কমে গেলে বাড়বে না। এটা এখন দেখি, পরে আমরা একটু উদাহরণ দিব। তাহলে আমাদের এখনকার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমাদের ডিমান্ড হচ্ছে ইনইলাস্টিক, আমরা রেভিনিউর উপর তার প্রভাবটা দেখব। প্রথমে আমরা প্রাইস ডিক্রিজের ক্ষেত্রে দেখি। R = P × Q। প্রাইস যদি 5% কমে, ডিমান্ড অবশ্যই বাড়বে। কিন্তু যেহেতু ডিমান্ডটা ইনইলাস্টিক, যেহেতু ডিমান্ডটা প্রাইসের সাথে রেসপন্ড কম করছে, যেহেতু ডিমান্ডটা প্রাইস সেন্সিটিভ নয়, তাহলে ডিমান্ড বাড়বে ঠিকই, কিন্তু ডিমান্ড বাড়বে 5%-এর চেয়ে কম। ধরা যাক 3% বাড়লো, প্রাইস কমে গেছে, এটা তো বিক্রেতারা হ্যাপি না, কিন্তু তারা জানে ডিমান্ড বাড়বে, কিন্তু ডিমান্ড বেড়েছে 3%। তাহলে কি হবে? তাহলে P × Qটা অর্থাৎ রেভিনিউ অফ দ্য ফার্ম প্রাইস চেঞ্জের পরে কমে যাবে। তাহলে ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে, প্রাইস ডিক্রিজের ক্ষেত্রে আমরা দেখছি ফার্মের আয় কমে যায়।
তাহলে এখন কি হবে? এখন হচ্ছে আমাদের ইনইলাস্টিক ডিমান্ড, আমরা রেভিনিউর ওপর ইফেক্টটা দেখতে যাচ্ছি, প্রাইস বেড়ে যাবে। আবার শুরু করি একইভাবে, আর ইজ ইকুয়াল টু পি টাইমস কিউ, প্রাইস বেড়েছে 5%, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স অবশ্যই কমে যাবে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স 3% কমে গেছে। তাই নেট ইফেক্টটা কি? প্রাইস বেড়েছে 5%, বিক্রেতারা খুশি, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স কমে গেছে 3%, তা বিক্রেতারা কিন্তু এখানে অখুশি না। প্রাইস হচ্ছে খুশির খবর, কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেছে, কিন্তু সেই কোয়ান্টিটি ডিমান্ডের কমে যাওয়ার পার্সেন্টেজটা প্রাইসের পার্সেন্টেজের থেকে কম। তাহলে পি কিউ অর্থাৎ রেভিনিউ ফার্মের যেটা প্রাইস ইনক্রিজের পরে হবে, সেটাতে পি কিউ বেড়ে যাবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেই। আমাদের বাসায় আমরা প্রত্যেকে একটা খবরের কাগজ রাখি, যেটাই রাখি, এবং সাধারণত দেখা যায় মানুষ একবার যে খবরের কাগজের প্রতি আকৃষ্ট হয় সেই খবরের কাগজটাই থাকে। এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখেন তো, গত 5 বছরে যে খবরের কাগজটাই আপনারা সকালবেলা কেনেন, এই খবরের কাগজের দাম কমেছে কি না? আস্তে আস্তে বেড়ে গেছে না? বেড়ে যাওয়ার ফলে ফ্যামিলি বা পরিবার তাদের চোজেন যে নিউজ পেপারটা ছিল সেটা কি চেঞ্জ করে? সাধারণত চেঞ্জ করে না। আরেকটা উদাহরণ আমরা এর আগের একটা পর্বে দিয়েছিলাম ওয়াসিম আকরামের ক্ষেত্রে। আমরা বলেছিলাম ওয়াসিম আকরাম একজন সিরিয়াস ডায়াবেটিক পেশেন্ট, সুতরাং ওনার ডাক্তার বলেছে ওনাকে 2টো করে ইনসুলিন ইনজেকশন নিতে হবে। এখন ইনসুলিন ইনজেকশনের দাম বেড়ে গেলেও ওয়াসিম আকরাম কিন্তু 2টাই কিনবে। ওভার টাইম ওষুধের ক্ষেত্রে আমরা দেখব দ্রব্যের দাম কিন্তু আস্তে আস্তে বাড়ে, কিন্তু মানুষের চাহিদা কিন্তু ওইভাবে রেসপন্ড করে না, কারণ মানুষ এটা কিনবেই যিনি ডায়াবেটিক পেশেন্ট। আরেকটা ফাইনাল উদাহরণ দেই, পরিবার তার ভোগের যে বাস্কেটটা আছে, এই বাস্কেটে কিছু কিছু দ্রব্য কিন্তু অবশ্যই কিনবে, অর্থাৎ খাবারের মধ্যে কি কিনবে? কিছু মাছ আছে, এগুলি তারা কিনবে, যে মাছগুলো তাদের নিত্য প্রয়োজনীয়। এরপরে আছে আমাদের ব্রয়লার চিকেনের উদাহরণ আমরা সবসময় দেই, পাঙ্গাস মাছ দেই, আচ্ছা তেলাপিয়া মাছ দেই, অর্থাৎ এদের চাহিদা প্রাইসের সাথে রেসপন্ড করে না। আমরা যদি কোনো একটা মাছের বাজারে যাই, আমরা দেখব নিত্য প্রয়োজনীয় যে মাছগুলো আছে সেগুলোর দাম কিন্তু কমে না। টপ এন্ডের যে মাছগুলো আছে, যেমন ধরা যাক ইলিশ, যেমন ধরা যাক আইড়, যেমন ধরা যাক একদম ফ্রেশ পাঙ্গাস, ফ্রেশ রুই, ফ্রেশ কাতলা, এগুলোর দামের পাশাপাশি আরেকটা দাম দেখা যায়। সেই দামটা কি? সেই দামটা হচ্ছে একটা কম দাম। নিত্য প্রয়োজনীয় মাছের সাথে কিন্তু ওগুলো সাধারণত দেখা যায় না। কারণটা কি? টপ এন্ডের যে মাছগুলো আছে ওগুলোর ডিমান্ড হচ্ছে ইলাস্টিক, ওগুলোর দাম কমলে মানুষের চাহিদা সাড়া দেবে ভালোভাবে, তাতে বিক্রেতাদের লাভ। নিত্য প্রয়োজনীয় যে মাছগুলো আছে ওগুলোর দাম কিন্তু সহজে কমে না, কারণ বিক্রেতারা জানে এগুলো মানুষ কিনবে, সুতরাং এগুলোর দাম তার ওভার টাইম কমে না, ওভার টাইম এগুলি আস্তে আস্তে বাড়ে। এইভাবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফার্মের রেভিনিউকে প্রভাবিত করে। আগামী পর্বে একটা মজার কনসেপ্ট দেখব। কনসেপ্টটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মার্কেটে, কিন্তু এক এক রেঞ্জে ওই ডিমান্ড কার্ভের ইলাস্টিসিটি অফ ডিমান্ড এক এক রকম হবে। আমরা টেক্সট বুকের উদাহরণটা দেখব, তো বাংলাদেশের প্রেক্ষিতে কিছু উদাহরণ দেখব, যাতে টেক্সট বুকে আমরা যা পড়ছি সেটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়। আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।